আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হিট ট্রান্সফার মেকানিক্যাল ওয়ান ওয়ান টু ওয়ান টেক্সটাইলের সেই কোর্সে হিট ট্রান্সফার নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো আমাদের মানে হিট ট্রান্সফার হচ্ছে থার্মোডাইনামিক্সের একটা পার্ট, অর্থাৎ থার্মোডাইনামিক্সের একটা পার্ট। তো আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু হিট ট্রান্সফার থেকে দিয়ে। তো INTRODUCTION ইন্ট্রোডাকশন টু হিট ট্রান্সফার। আচ্ছা, তো চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন দেওয়ার আগে থার্মোডাইনামিক্সে মানে আমাদের সাধারণত দুইটা জিনিস নিয়ে আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশনে আলোচনা করি, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। দেখেন, এখানে কিন্তু আপনার যদি শব্দটাকে ভাঙেন বা সন্ধি বিচ্ছেদ করেন, থার্মো মানে তাপ আর ডাইনামিক্স মানে গতিবিদ্যা, ঠিক আছে। আর আর দ্বিতীয়টা হচ্ছে যেটা হিট ট্রান্সফার, এটা হচ্ছে তাপ, আর ট্রান্সফার মানে হচ্ছে পরিবহন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমাদের একটা বেসিক ইন্ট্রোডাকশন, যে এখানে আমরা মেইনলি মানে আমাদের আলোচনা থাকবে মেইনলি মানে মেকানিক্সে আমাদের দুইটার পার্ট আছে, একটা থার্মোডাইনামিক্স, একটা হিট ট্রান্সফার। আমরা প্রতীক স্যার যেটা আমাদের পড়িয়েছেন হিট ট্রান্সফার, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরুতে আমরা চলে যাব যে হচ্ছে হিট মানে থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপ গতিবিদ্যা এবং তাপ পরিবহন বা হিট ট্রান্সফার দুইটাই কি একই জিনিস না? এটা আমাদের অনেকের মাথায় এই প্রশ্নটা আসে। আমার মানে আমাকে যখন প্রথমে বলা হয়েছিল যে দুইটাই একই জিনিস, তখন আমার কাছে অনেকটা অবাককর বিষয় লেগেছিল, কারণ এই দুইটার একই মানে আবিধানিক অর্থে একই দাঁড়ায়। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের যে থার্মোডাইনামিক্স আর হিট ট্রান্সফার, এদের মধ্যে কিছু পার্থক্য পাওয়া যায়, ঠিক আছে। তো থার্মোডাইনামিক্স আর হিট ট্রান্সফারের মধ্যে পার্থক্য আলোচনা করতে গেলে আমরা একটু এই যে এখানে চলে যাই। আচ্ছা, আমরা যদি এই জিনিসটা একটু বাঁকা হয়ে আছে হয়তোবা, আমি এটাকে আচ্ছা সমস্যা নেই, আমি এখানে এটাকে সোজা করে দিচ্ছি। দেখেন, আমরা যখন হচ্ছে হিট ট্রান্সফার নিয়ে আলোচনা করি তখন এই যে জিনিসটা হয়তো দেখা যাচ্ছে, দেখেন। তো থার্মোডাইনামিক্স নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আমরা বলছি কি বলুন তো, থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করার সময় আমরা বলছি যে থার্মোডাইনামিক্স ইট ডিলস উইথ ইকুইলিব্রিয়াম। তারপরে একটা সেকেন্ড, হ্যাঁ, আমি এটাকে হাইলাইটার দিয়ে হাইলাইট করি, তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। থার্মোডাইনামিক্স এটা হচ্ছে ডিলস উইথ ইকুইলিব্রিয়াম, স্টেটস অফ ম্যাটার অ্যান্ড প্রিক্লুডস দ্য এক্সিস্টেন্স অফ আ টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট। আচ্ছা, তাহলে থার্মোডাইনামিক্স মূলত তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স যেটাকে আমরা বলি তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স আমরা যেটাকে বলে থাকি টিডি, এইটা মূলত আলোচনা করে কি পরিমাণ তাপ, ঠিক আছে, পরিমাণ তাপের ভ্যালু বা পরিমাণ, অ্যামাউন্ট অফ হিট, পরিমাণ বা অ্যামাউন্ট অফ হিট এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার প্রবাহ করবে, ঠিক আছে। তো তাপ গতিবিদ্যার আমাদের মূল ইয়ে হচ্ছে অ্যামাউন্ট অফ হিট এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহ করবে। আমরা যদি তাপ গতিবিদ্যার সূত্রগুলো একটু মনে করি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র তো আমাদের বলে যে হচ্ছে যদি দুটি বস্তু যদি পৃথকভাবে আলাদা আলাদা বস্তুর সাথে সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ মনে করেন তিনটা বস্তু আছে, একটা এ, একটা বি, একটা সি। আমি এটা একটু এক্সাম্পল দিয়ে দেখাই, একটা সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, আমি যদি এটাকে এক্সাম্পল দিয়ে দেখাই, ধরে নেন যে হচ্ছে এ একটা বস্তু এ, এ একটা বস্তু বি, আর এ একটা বস্তু সি। বলা হচ্ছে যে এই এ যদি সি এর সাথে আর বি যদি সি এর সাথে তাপীয় সমতায় থাকে, অর্থাৎ এদের যদি মানে তাপ সমান থাকে, তাহলে এরা একে অপরের সাথে তাপীয় সমতায় আছে বা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাপীয় সমতাকে আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম বলে থাকি। THERM, থার্মাল মানে তাপীয়, আর ইকুইলিব্রিয়াম মানে সমতা, ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তো এটা হচ্ছে জিরোথ ল থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের প্রথম যে সূত্র বা ফার্স্ট ল, ঠিক আছে, ফার্স্ট ল আমাদের কি আলোচনা করে, আমাদের ফার্স্ট ল আলোচনা করে ডি কিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। অর্থাৎ আপনি
যেই পরিমাণ তাপ সরবরাহ করছেন বা যেই পরিমাণ হিট দিচ্ছেন, সেই হিটের কিছু অংশ ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি, অভ্যন অভ অভ্যজফলা অভ্যন অভ্যন্তরীণ শক্তি বানান তো আচ্ছা, অভ্যন্তরীণ শক্তিকে আমরা অ স দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তি, আর বাকিটুকু হচ্ছে আমার কাজে পরিণত হচ্ছে। অভ্যন্তরীণ শক্তিতে আমরা ইংরেজিতে বলি ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি, আর কাজ তো অবশ্যই ওয়ার্ক। তো এটা থার্মোডাইনামিক্সের প্রথম ল। তাহলে দেখেন এখানে আমরা কি নিয়ে আলোচনা করতেছি মেইনলি। এখানে কিন্তু আমরা প্রথমে এই যে ফার্স্ট লতে আলোচনা করলাম কি অ্যামাউন্ট নিয়ে, তাই না? বা কি পরিমাণ নিয়ে, যে কি পরিমাণ তাপ আমার হচ্ছে কাজে পরিণত হচ্ছে, ঠিক আছে? এইটা আমার থার্মোডাইনামিক্সের আলোচনা, ঠিক আছে? আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি যে আমার থার্মোডাইনামিক্সে আলোচনা করা হচ্ছে কি পরিমাণ তাপ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছি, ঠিক আছে? যে পরিমাণ বা অ্যামাউন্ট। কিন্তু হিট ট্রান্সফার, ঠিক আছে, আমরা হিট ট্রান্সফার করার মানে হিট ট্রান্সফার পড়ার সময় কিন্তু আমরা ওইটা আলোচনা করি না। আমরা হিট ট্রান্সফার বা তাপের যে পরিবহন সেটা আলোচনা করার সময় আমরা আলোচনা করি রেট। কি আলোচনা করি? রেট বা হার, ঠিক আছে? কি হারে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হচ্ছে, আমরা এইটা আলোচনা করি, ঠিক আছে? তো আমাদের মূল আলোচনার মধ্যে থাকে যে হচ্ছে কি পরিমাণ তাপ আমার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি হচ্ছে ইয়ে করা হয়, এটা তাপ গতিবিদ্যা। আর কি হারে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হবে সেইটা নিয়ে আমাদের পড়াশোনা হচ্ছে হিট ট্রান্সফারে। আচ্ছা, আশা করি আমরা এই দুইটা জিনিস বুঝতে পেরেছি। এরপরে যদি আমরা একটু বইভিত্তিক জিনিসপত্র চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে আপনাদের যে হিট অ্যান্ড ম্যাস ট্রান্সফার ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লিকেশনস, ইউনুস এ সেনগেল, ইনার বইতে ইনি হচ্ছে যেই মানে হিট ট্রান্সফারের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের প্রথমে ইন্ট্রোডাকশন বা ভূমিকা ইনি লিখছেন যে থার্মোডাইনামিক্স ডিলস উইথ দ্য অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, ঠিক আছে? তাহলে আমরা যদি একটু বইপত্রেতে চলে যাই, বইপত্রে চলে গেলে আমরা দেখতে পাবো যে সেনেগেল কি বলছেন যে থার্মোডাইনামিক্স ডিলস, স্নেগেল বলছেন থার্মোডাইনামিক্স, যেটা স্নেগেল বলছেন যে অ্যাকর্ডিং টু স্নেগেল, SENGEL, ইনি বলছেন যে থার্মোডাইনামিক্স বা TD এটা কিসের সাথে ডিল করে? এইটা ডিল করে হচ্ছে আপনার অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, ঠিক আছে? অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার, অর্থাৎ কি পরিমাণ তাপ প্রবাহ হয়েছে। আর এর পরের লাইনে উনি বলতেছে যে হচ্ছে এখানে আমরা থার্মোডাইনামিক্সে কিন্তু এটা কতক্ষণ ধরে হচ্ছে এটা আমরা আলোচনা করি না, কিন্তু আমরা হিট ট্রান্সফারে আলোচনা করি রেট অফ হিট ট্রান্সফার, HT হিট ট্রান্সফারে আমরা আলোচনা করি রেট বা হার, ঠিক আছে? রেট অফ হিট ট্রান্সফার মানে কি হারে তাপ প্রবাহিত হচ্ছে বা কিভাবে তাপ প্রবাহিত হচ্ছে, আমরা এটা হিট ট্রান্সফারে, ঠিক আছে? হার অথবা মিডিয়াম, ঠিক আছে? হিট ট্রান্সফারের মানে কি মিডিয়ামে বা কি প্রসেস বা মানে কি ব্যবস্থায় বা মাধ্যমে, ঠিক আছে? বা প্রক্রিয়ায়, প্রসেসের মানে আবিধানিক অর্থ হচ্ছে প্রক্রিয়া, হ্যাঁ মনে পড়েছে, প্রসেসের আবিধানিক অর্থ আসবে প্রক্রিয়া। তো কি প্রক্রিয়ায় আমার তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা আমরা হিট ট্রান্সফারে আলোচনা করতেছি। তাহলে আমাদের এই আমরা মূল জিনিসটা বুঝে গেলাম যে আমার তাপ গতিবিদ্যা আর তাপ পরিবহন এই দুটার মধ্যে মূল পার্থক্য কি। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটায় যাব সেটা হচ্ছে হিট ট্রান্সফার তিন ধরনের তিনভাবে সাধারণত হয়ে থাকে, ঠিক আছে? তো হিট ট্রান্সফার যে তিনটা ধরনের হয়ে থাকে, সেই তিনটা ধরনের আমরা যে হচ্ছে সবাই অবশ্যই ছোটোবেলায় পড়ে এসেছি। এই তিনটা ধরনকে আমরা সাধারণত বলে থাকি যে হচ্ছে কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন, ঠিক আছে? তাহলে আমি এখানে এই হিট ট্রান্সফারকে HT দিয়ে লিখলাম। হিট ট্রান্সফার হয় তিন ধরনের, একটা হচ্ছে কন্ডাকশন, DUCTION, কন্ডাকশন, যেটার বাংলায় আমরা বলি হচ্ছে পরিবহন। কন্ডাকশনের বাংলাকে আমরা বলি পরিবহন, ঠিক আছে? এরপরে আমরা বলি হচ্ছে কনভেকশন, যেটা হচ্ছে পরিচলন। আর শেষ থাকে হচ্ছে রেডিয়েশন বা বিকিরণ, ঠিক আছে? তাহলে কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন বা বিকিরণ, এই দুইটা আমরা সাধারণত পড়ে থাকি। এখন
এই কনভেকশনের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে আমার ন্যাচারাল বা প্রাকৃতিক, আর দ্বিতীয়টা হচ্ছে ফোর্সড বা জোরপূর্বক যেটা করা হচ্ছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে চলে যাব যেটা পড়ায়, সেটা হচ্ছে হিট ট্রান্সফার কার উপর নির্ভর করে। তাপ তো প্রবাহিত হয়, এটা আমরা দেখলাম যে তাপ প্রবাহ হচ্ছে তিন ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে পরিবহন বা কন্ডাকশন, একটা হচ্ছে পরিচলন বা কনভেকশন, আর একটা হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। আমরা এই প্রসেসগুলো দেখলাম, আমরা এটা নিয়ে সামনে আরও বিস্তারিত কিছু আলোচনা করব। ঠিক আছে, তো আমরা সেটা আলোচনা করার আগে আমাদের জানা লাগবে যে হিট ট্রান্সফার আসলে, যেমন আমাদের যখন থার্মোডাইনামিক্সে আমাদের তাপ যখন প্রবাহিত হয়, তাই না, তো তাপ প্রবাহ কিসের উপর হয়? তাপ প্রবাহ হয় কিন্তু আপনার তাপমাত্রার পার্থক্যের উপরে। ঠিক আছে, তাপ প্রবাহ বা আমরা যদি নর্মালি হিট থার্মোডাইনামিক্সের চিন্তা করি, থার্মোডাইনামিক্স, তাহলে আমাদের সাধারণত আমরা তাপ প্রবাহের জন্য আমরা কি দেখি যে আমাদের তাপমাত্রা একটা থেকে আরেকটা যদি বড় হয়, তাহলে কিন্তু আমার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমাদের তাপ প্রবাহ হয়। তাহলে হিট ট্রান্সফার বা এই যে হিট ট্রান্সফার, এটাও তো অবশ্যই কারো না কারোর উপর তো ডিপেন্ড করবেই, তাই না? এটা কারো না কারোর উপর নির্ভর করেই তো তারপরে এটা কাজ করবে। তো এই হিট ট্রান্সফার ডিপেন্ড করে আপনার হচ্ছে ম্যাগনিটিউড অফ টেম্পারেচার গ্রেডিয়েন্ট। হিট ট্রান্সফার আমরা এটাকে হিট TRANSFER হিট ট্রান্সফার ডিপেন্ড করে DEPENDS ডিপেন্ডস অন দ্য ম্যাগনিটিউড মানে মান। ঠিক আছে, ম্যাগনিটিউড মানে মান, ম্যাগনিটিউড অফ টেম্পারেচার গ্রেডিয়েন্ট অফ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট জিনিসটা কি, তাই না? এখন আমরা গ্রেডিয়েন্ট অবশ্যই পড়ে এসেছি, আমাদের ভেক্টর চ্যাপ্টারে ছিল যে কার্ল, ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট। আমরা ফিজিক্সের ভেক্টরে অবশ্যই এটা পড়ে এসেছি, কার্ল, ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো আমরা ওখানে জানতাম যে কার্ল করতে হলে আমাদের ভেক্টর অপারেটরের সাথে, আচ্ছা তার আগে আমরা একটু ভেক্টর অপারেটরের সাথে পরিচিত হয়নি। ভেক্টর অপারেটর, আমি আশা করি সবারই ভেক্টর অপারেটরের কথা মনে আছে, যে আমার ডেল বাই ডেল এক্স, ওই যে স্যার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন পড়াচ্ছিলেন, তো ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, এটা দুঃখিত, ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটা এই যে রাশিমালা, এটাকে বলা হয় ভেক্টর অপারেটর। তো এই ভেক্টর অপারেটরকে আমরা যখন সাধারণ গুণ করি যে কোনো একটা মানের সাথে, তখন ওইটাকে আমরা বলি হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে দেখবেন, গ্রেডিয়েন্টে কি আছে? জি। তাহলে জিতে দেখেন গ্রেডিয়েন্ট, কার্ল আর ডাইভারজেন্স, এই তিনটাকে আলাদা করা কিন্তু খুবই সহজ। আমরা জানি এটা হচ্ছে ভেক্টর অপারেটরের সিম্বল। এই ভেক্টর অপারেটর সমস্যা আমি একটু লিখে আসছি যে কি। তো এই ভেক্টর অপারেটরের তিনটা কাজ করা যায়, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট জি, একটা হচ্ছে কার্ল সেটা হচ্ছে সি, আর একটা হচ্ছে ডাইভারজেন্স ডি, তাই না? তো গ্রেডিয়েন্টে দেখেন জি আছে না, জিতে কি লেখা যায়? জেনারেল, GENERAL। জেনারেল মানে কি? সাধারণ। তাহলে যেইটায় ভেক্টর অপারেটরের সাথে কোনো একটা কিছুর সাধারণ গুণফল হবে, তখন আমরা ওটাকে কি বলতেছি? ওটাকে গ্রেডিয়েন্ট বলতেছি। যখন ভেক্টর অপারেটরের সাথে কোনো কিছু একটার ডট গুণ হবে, তখন আমরা ওটাকে বলতেছি ডাইভারজেন্স। আর যখন ক্রস গুণ হবে, তখন ওটাকে আমরা বলতেছি কার্ল। আমরা জানি যে কার্ল হচ্ছে আমার ঘূর্ণন বোঝায়, ডাইভারজেন্স বা ডট প্রোডাক্ট আমার বোঝায় যে সে কি পরিমাণ হচ্ছে জিনিসটা কি ভিতরে, জিনিসটা কি ওখান থেকে বাইরে বের হচ্ছে নাকি ভিতরে ঢুকছে, ঢুকছে যে কোনো একটা ভেক্টর, ওটা কি হচ্ছে আপনার গ্রাহক নাকি হচ্ছে করছে। তো আর গ্রেডিয়েন্ট মেইনলি যে এই জিনিসটা, বা আমরা যেটা নিয়ে এখন আলোচনা করবো, সেটা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, বা সাধারণত গ্রেডিয়েন্ট কাকে বলে। আচ্ছা একটা সেকেন্ড, টেম্পারেচার গ্রেডিয়েন্ট। তো টেম্পারেচার গ্রেডিয়েন্ট জিনিসটা কি? টেম্পারেচার গ্রেডিয়েন্টকে বলা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স পার ইউনিট এরিয়া। টেম্পারেচার গ্রেডিয়েন্টকে কি বলতেছে? টেম্পারেচার ডিফারেন্স, অর্থাৎ তাপমাত্রা পার্থক্য, DIFFERENCE, পার ইউনিট এরিয়া। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে কি? টেম্পারেচার গ্রেডিয়েন্ট। বলা হচ্ছে যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট, এইটা আমরা যদি তাপমাত্রার পার্থক্য পার ইউনিট এরিয়া বা একক ক্ষেত্রফলে, এরিয়া মানে ক্ষেত্রফল আর পার ইউনিট মানে একক, তাই না? তো একক ক্ষেত্রফলে তাপমাত্রার যে পার্থক্য, সেটাকে বলা হচ্ছে টেম্পারেচার গ্রেডিয়েন্ট। টেম্পারেচার গ্রেডিয়েন্টকে যদি আমরা একটু ম্যাথের আকারে লিখি, তাহলে লেখা যায় T1 -
T2 অবশ্যই যেখানে T1 আমার বড় হইতে হবে T2 থেকে, তো T1 মাইনাস T2 বাই এক্স, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে যে আমার টেম্পারেচার ডিফারেন্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমার টেম্পারেচার ডিফারেন্স পার ইউনিট এরিয়া হলো না, এই জিনিসটাকে বলা হচ্ছে কি আমার টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট। এখন টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট কি জিনিস? টেম্পারেচার গ্র্যাডিয়েন্টকে হচ্ছে এইটা এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি। এটা কি এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি। এটা একটা ভেক্টর রাশি যেটার আপনার হচ্ছে ইউনিট হচ্ছে কেলভিন, মানে যেহেতু উপরে তাপমাত্রা পার্থক্য আছে, তাপমাত্রা পার্থক্য তো অবশ্যই কেলভিনে আসবে, আর নিচে এক্স আছে, এক্স কি ওদের মধ্যে মানে পার্থক্য, মানে ওদের মধ্যে দূরত্ব, তাই না? তো আপনার হচ্ছে এই এক্সটা কিসে আসবে? এই এক্সটা আসবে মনে করেন আপনার মিটারে, তাহলে কেলভিন পার মিটার। আচ্ছা, এবার আমরা টেম্পারেচার গ্র্যাডিয়েন্টের একটা উদাহরণ দিই, তাই না? আমরা যদি টেম্পারেচার গ্র্যাডিয়েন্টের উদাহরণ দেই তাহলে দেখেন, মনে করেন এইখানে একটা বস্তু ছিল, এইটার ছিল T1, এইখানে একটা বস্তু ছিল, এটা ছিল T2, ঠিক আছে। এই দুটার মধ্যে মনে করেন এইখানে করে আমার একটা কানেক্ট, এভাবে করে আমার একটা রড কানেক্ট করা আছে। এই T1 তাপমাত্রা T2 তাপমাত্রার থেকে বড়, তাহলে আমরা কি জানি যে উচ্চ তাপ থেকে নিম্ন তাপে আমার কি তাপ, মানে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় আমার তাপ প্রবাহিত হয়, তাহলে হিট ফ্লোস ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। তো ওই হিসাবে দেখেন, আমি যদি এই জায়গাটা ধরি, তাই না, এই জায়গাটা, ঠিক আছে, তো এই জায়গাটায় আর এই জায়গাটায়, ঠিক আছে, তাপ আসতেছে, তাই না? তো এই মনে করেন এই জায়গার যে তাপমাত্রার পার্থক্য, ঠিক আছে, মনে করেন এদের মধ্যে পার্থক্য হচ্ছে এক্স, ঠিক আছে। তো একই সময় মনে করেন এইখানে যে তাপমাত্রাটা হবে, মনে করেন আমি প্রথম 3 সেকেন্ডে, ঠিক আছে, তাপমাত্রা এখান থেকে মানে তাপমাত্রা যেহেতু T1 বেশি, তাহলে তাপ এখান থেকে এইদিকে যাচ্ছে, তাই না? তো এই যে পজিশনটা, এই পজিশনটার তাপমাত্রা যখন 2-3 সেকেন্ডে যা হবে, এই পজিশনের তাপমাত্রা কি সেম হবে? সেম হবে না, কারণ এখনও কিন্তু তাপ ওইভাবে এই পজিশনটায় পৌঁছায় পারেনি। তাহলে এইখানে তাপমাত্রা বেশি হবে, এইখানে তাপমাত্রা কম হবে না। আর এদের মধ্যে পার্থক্য কি থাকবে? এদের মধ্যে এক্স অ্যামাউন্ট অফ পার্থক্য থাকবে। তো এই যে যেখানে তাপমাত্রা বেশি আর যেটা তাপমাত্রা কম, আর এদের মধ্যে পার্থক্য, এইটার যে অনুপাত, অর্থাৎ দুইটা জায়গার তাপমাত্রা পার্থক্যের অনুপাতকে যদি আমি হচ্ছে মানে তাপমাত্রা পার্থক্য এবং তাদের মধ্যে দূরত্বর যে অনুপাত করি, ওটাকে আমরা বলছি কি টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট, অথবা T1 মাইনাস T2 বাই এক্স। এখন টেম্পারেচার গ্র্যাডিয়েন্টকে যদি আমি আরেকটু ব্যাখ্যা করি ভালো করে, তাহলে আমরা টেম্পারেচার গ্র্যাডিয়েন্টকে এমনভাবে লিখতে পারি যে টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে, আমি এটাকে টিজি লিখতেছি। টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি, PHYSICAL কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমাদের যেরকম কেমিক্যাল কোয়ান্টিটি হচ্ছে রাসায়নিক আপনার হচ্ছে রাশি, ঠিক আছে, আর ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে আমার আপনার ভৌতিক রাশি, ঠিক আছে। এটা একটা ভৌতিক রাশি, ভয়কারে ভৌ তয়রস্যি ক, এটা আবার কেউ ভূত মনে করেন। সো ভৌতিক রাশি, এই ভৌতিক রাশি এটা কি জিনিস, এইটা কি বোঝায়? এই টেম্পারেচার গ্রেডিয়েন্টটা বোঝায় হচ্ছে যে ইন হুইচ ডাইরেকশন বা কোন দিকে, ডাইরেকশন মানে দিক, ঠিক আছে, ইন WHIC হুইচ ডাইরেকশন, DIRECTION, ইন হুইচ ডাইরেকশন অ্যান্ড অ্যাট হোয়াট রেট, RAT, অর্থাৎ কোন দিকে, এই যে দিক, কোন দিকে এবং কি হারে তাপমাত্রা একটা জায়গায় পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে, তাপমাত্রা, ঠিক আছে, একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় বা একটা পার্টিকুলার নির্দিষ্ট জায়গায় পরিণত হচ্ছে। আচ্ছা, তাহলে যদি আপনি এটা ডেফিনেশন দিতে চান বা এটাকে যদি আমি আরেকটু ভালো লিখি, তাহলে আমরা বলতে পারি, দেখেন এই যে বাংলা থেকে আমরা ইংরেজি করব, যে টেম্পারেচার গ্রেডিয়েন্ট একটা ভৌতিক রাশি, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি, ইন হুইচ, যেটার মধ্যে ডাইরেকশন অর্থাৎ দিক, তাহলে দিক পাচ্ছি, তাহলে ইন হুইচ ডাইরেকশন অ্যান্ড অ্যাট হোয়াট রেট, অর্থাৎ আমার হার বলা লাগবে, তাহলে অ্যাট হোয়াট রেট তাপমাত্রা, বা মানে কি ইংরেজি কি টেম্পারেচার, তাহলে অ্যান্ড অ্যাট হোয়াট রেট টেম্পারেচার অ্যাট আ নির্দিষ্ট জায়গা, মানে ফিক্সড প্লেস চেঞ্জেস, ঠিক আছে। তাহলে আমি যদি ডেফিনেশনটাকে একটু গুছায় বলি, তাহলে আ টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ডিসক্রাইবস ইন হুইচ ডাইরেকশন অ্যান্ড হোয়াট রেট টেম্পারেচার চেঞ্জেস দ্য মোস্ট, সবচেয়ে বেশি, সর্বাধিক, ঠিক আছে, জায়গায় পরিবর্তিত হচ্ছে সর্বাধিক, ঠিক আছে।
সর্বাধিক একটা পার্টিকুলার লোকেশন, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় সর্বাধিক যে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে এবং সেই মানে পরিবর্তনের হার এবং তার দিক, এইটাই একটা আমরা তাপমাত্রার গ্র্যাডিয়েন্ট বা টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট দ্বারা বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে জিনিসটায় যাব, আমরা অলরেডি হচ্ছে থার্মোডাইনামিক মানে তাপগতিবিদ্যা এবং টেম্পারেচার মানে হিট ট্রান্সফার, এই দুটার মধ্যে বেসিক পার্থক্য দেখছি। এখন আমরা একটু আরও কিছু পার্থক্য দেখব। আচ্ছা, তো আমরা যদি এখানে হিট ট্রান্সফার আর ইয়ের মধ্যে পার্থক্যটা দেখি, আচ্ছা তাহলে এখানে আমি এটাকে থার্মোডাইনামিক্সকে টিডি আর হিট ট্রান্সফারকে এইচটি দিয়ে লিখতেছি। প্রথমে বলা হচ্ছে কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে, তাই না? এটাকে আমরা বলতেছি ডিকিউ। ঠিক আছে, কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে, হিট, এটা কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে এটা আমরা থার্মোডাইনামিক্সে জানতে পারি। এরপরে আমরা জানতে পারি যে কি পরিমাণ কাজ করা হচ্ছে। ঠিক আছে, ডিডাব্লিউ, কি পরিমাণ কাজ করা হচ্ছে বা কি পরিমাণ কাজ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে, ট্রান্সফার ক্যাভিটি দিয়ে দেখলাম। ঠিক আছে, কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে, কি পরিমাণ কাজ করা হচ্ছে, এইটা আমরা থার্মোডাইনামিক্সে আলোচনা করি। এরপরে আমরা আলোচনা করি যে হচ্ছে আর থার্মোডাইনামিক্সের আরেকটা জিনিস হচ্ছে, আমরা থার্মোডাইনামিক্স কিন্তু একেবারে লাস্ট স্টেট বা ফাইনাল স্টেট দেখি। ঠিক আছে, যে ও একেবারে শেষে কি অবস্থা, আমরা ওর মাঝখানে কতটুকু তাপ আছে বা কতটুকু তাপের কি হচ্ছে আমরা এটা নিয়ে মাথাও ঘামাই না। ঠিক আছে, থার্মোডাইনামিক্সে আমার লাস্টে একেবারে মনে করেন একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে তাপ পরিবাহিত হচ্ছে। ঠিক আছে, আমরা একেবারে পুরা তাপ পরিবহন হয়ে যাওয়া শেষে ওর লাস্টে কতটুকু টোটাল তাপ গেছে আমরা ওইটা দেখবো। মাঝখানে প্রথমে 10 সেকেন্ডে কতটুকু তাপ গেছে, এরপরে 20 সেকেন্ডে কতটুকু তাপ গেছে, এরপরে 30 সেকেন্ডে কতটুকু তাপ গেছে, এইটা আমরা থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যায় কোনো ধরনের আলোচনা করি না। কিন্তু আমরা যখন হিট ট্রান্সফার করি তখন কিন্তু আমরা ডিস্ট্রিবিউশন ইন দ্য হোল বডি, অর্থাৎ ওই যে তাপটা পুরা যে বডিতে বা পুরা বস্তুতে যেইভাবে ছড়ায় আছে, যেই হারে ছড়াচ্ছে, যেই হারে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, আমরা এই জিনিসটা কিন্তু হিট ট্রান্সফারে আলোচনা করি। ডিআই, আচ্ছা আমি একটু মুছে দিই, বানান বলতে গেছে, ডিস্ট্রিবিউশন, DISTRIBUTION। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন আমরা আলোচনা করে থাকি। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন ইন আ বডি, একটা বস্তুতে কি পরিমাণ হিট মানে ডিস্ট্রিবিউট হচ্ছে, কি অতটুকু ডিস্ট্রিবিউট হচ্ছে বা কি হারে ডিস্ট্রিবিউট হচ্ছে, আমরা এটা মানে হিট ট্রান্সফারে আলোচনা করে থাকি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে থার্মাল এনার্জি আর হিট এনার্জি, এই দুইটার মধ্যে পার্থক্য কি। থার্মাল এনার্জি, হিট এনার্জি আর ইন্টারনাল এনার্জি, এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, আমরা যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে হিট এনার্জি, থার্মাল এনার্জি। আছে এখানে থাকার কথা, একটা সেকেন্ড। আচ্ছা, এই দেখেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটাকে আমি যদি একটু হাইলাইট করার চেষ্টা করি তাহলেই হয়তো বা আপনারা দেখতে পারবেন, সবুজ কালি দিয়ে হাইলাইট করছি, যে ইন সামারি এখানে খুব ছোট করে বলা আছে যে ইন সামারি হিট ইন্টারনাল এনার্জি অ্যান্ড থার্মাল এনার্জি আর রিলেটেড কনসেপ্টস ইন থার্মোডাইনামিক্স, অর্থাৎ এরা কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত ধারণা তাপগতিবিদ্যায়। হিট ইজ এনার্জি ট্রান্সফার্ড বিটুইন সিস্টেমস ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স। তাহলে তাপকে কি বলতেছে, তাপ হচ্ছে সেই শক্তি যা একটা ব্যবস্থা থেকে, ব্যবস্থা মানে সিস্টেম কিন্তু, ঠিক আছে, এগুলো আপনাদের যখন ইংলিশে কনভার্ট করবেন তখন ব্যবস্থাকে সিস্টেম, ব্যবস্থা থেকে অন্য ব্যবস্থায় শক্তি যা একটা ব্যবস্থা থেকে অন্য ব্যবস্থায় তাপমাত্রার পার্থক্যের জন্য প্রবাহিত হয়, তাপমাত্রার পার্থক্যের জন্য প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে তাপ কি, তাপ এমন শক্তি যা একটা ব্যবস্থা থেকে অন্য ব্যবস্থায় তাপমাত্রার পার্থক্যের জন্য প্রবাহিত হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি হিট ইজ মানে হিট এনার্জি ইজ দ্য এনার্জি ট্রান্সফার্ড বিটুইন সিস্টেমস মানে অর্থাৎ তাপ শক্তি সেই শক্তি যা দুটি ব্যবস্থার মধ্যে প্রবাহিত হয়, কেন, তাপমাত্রার পার্থক্যের জন্য। ঠিক আছে, তাহলে আমার এই গেল হিট কাকে বলে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো হিট এনার্জি কাকে বলে বা হিট কাকে বলে। এরপরে আমরা দেখবো থার্মাল এনার্জি কাকে বলে, তাই না? তাহলে থার্মাল এনার্জি কাকে বলে এটাকে আমরা একটু লাল দিয়ে দেখি। থার্মাল এনার্জি জানার আগে আমাদের জানা লাগবে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। ইন্টারনাল এনার্জি ইজ দ্য টোটাল এনার্জি উইদিন আ সিস্টেম অ্যান্ড, ঠিক আছে, ইন্টারনাল এনার্জিকে কি বলতেছি আমরা, তাহলে টোটাল এনার্জি উইদিন আ সিস্টেম, অর্থাৎ একটা ব্যবস্থার সম্পূর্ণ যে শক্তি থাকে ওটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলতেছি, NERGY, অর্থাৎ মনে করেন সম্পূর্ণ শক্তি বা টোটাল এনার্জি, তাই না?
মনে করেন আপনার দেহ, ঠিক আছে, হিউম্যান বডি, এই মনে করেন আপনি একটা মানুষ, আপনি আপনি 10 কিলোমিটার দৌড়াচ্ছেন, 10 কিলোমিটার দৌড়ানোর পরে আপনি পুরো হাঁপায়ে শুয়ে পড়ছেন, আপনার বডি আর নড়তেছেও না চড়তেছেও না, খালি কোনোভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাই না? এর মানে কি আপনি আপনার বডির সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পারছেন না। আপনার বডি কি অসংখ্য অণুপরমাণু দিয়ে তৈরি না? এই অণুপরমাণুর নিজস্ব গতিশক্তি আছে না, এই অণুপরমাণু তো ওঠানামা করতেছে। আপনার বডির মধ্যে যে মাসেলগুলো আছে বা আপনার অস্থি, তরুণাস্থি, তারপরে যে হচ্ছে পেশি আছে, এরা নড়াচড়া করতেছে না, তো এরা কি দিয়ে তৈরি? অণু দিয়েই তৈরি। আমাদের পেশি কি অ্যামোনিয়া দিয়ে তৈরি, আমাদের হাড় কি ক্যালসিয়াম দিয়ে তৈরি। তো এই যে ক্যালসিয়াম অণু, পরমাণু, এদের নিজস্ব শক্তি আছে না, এরা যে আপনার একটা পরমাণু যে গঠন হয়েছে, একটা নিউক্লিয়াস আর ইলেকট্রন যে চারিদিকে ঘুরতেছে, ওর নিজস্ব শক্তি আছে না, একটা শক্তির কারণেই তো ওই রকম অবস্থায় আছে। ওর শক্তি না থাকলে তো আর ও হচ্ছে থাকতো না, তো ছড়ায় ছিটায় যাইতো। তো এই যে সব শক্তি মিলায় কিন্তু একটা বস্তুর ইন্টারনাল এনার্জি হয়। যখন একটা বস্তুর ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি শূন্য হয়ে যাবে, তখন কিন্তু আর আমি আপনি থাকবো না, আমাদের অস্তিত্ব থাকবে না। আমাদের যে এই যে অণু, পরমাণু, এগুলো কিন্তু সব মনে করেন শক্তি শূন্য হয়ে গেলে কি হবে? এগুলো অচল হয়ে যাবে। সো এই টোটাল এনার্জিকে আমরা বলতেছি ইন্টারনাল এনার্জি, অর্থাৎ আমাদের বডির মধ্যে যত স্থিতিশক্তি আছে, যত গতিশক্তি আছে, আমাদের অণুপরমাণুর যে স্থিতিশক্তি, গতিশক্তি, ওই সম্পূর্ণ শক্তিটাকে আমরা বলতেছি ইন্টারনাল এনার্জি। আর এবার থার্মাল এনার্জিটা কি? থার্মাল এনার্জি হচ্ছে, থার্মাল এনার্জি ইজ দ্য পোর্শন অফ ইন্টারনাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মোশন অফ ইটস পার্টিকেলস। তাহলে থার্মাল এনার্জি কি? থার্মাল এনার্জি হচ্ছে ইন্টারনাল এনার্জির একটা পার্ট, THERMAL, থার্মাল এনার্জি, ENERGY, ইন্টারনাল এনার্জি, ঠিক আছে? ইন্টারনাল এনার্জিকে আমরা আই দিলাম। ইন্টারনাল এনার্জির একটা অংশ যেইটা পার্টিকেল, অর্থাৎ অণু বা পরমাণুর মোশন মানে কি? স্মরণের সাথে সম্পর্কিত। মানে এই যে আপনার আমার বডির মধ্যে যে সেলগুলা বা কোষগুলো আছে, এই কোষগুলা কি বিভিন্ন অণুপরমাণু দিয়ে তৈরি। এখন এই অণুপরমাণু আমরা কি জানি? এই অণুপরমাণু কিন্তু নিজের মধ্যে কম্পন করে, এদের নিজস্ব শক্তি আছে, এরা নড়াচড়া করে। তো এই নড়াচড়া করার কারণেই কিন্তু আমাদের কি হয়? তাপ, মানে হিট, আমাদের একটা টেম্পারেচার তৈরি হয়, একটা তাপমাত্রা তৈরি হয়। এই যে তাপমাত্রা তৈরি হচ্ছে, এই জিনিসটাকে আমরা থার্মাল এনার্জি বলতেছি। তাহলে ইন্টারনাল এনার্জির যেই মানে অভ্যন্তরীণ শক্তির মধ্যে যেই শক্তিটা এই অণুপরমাণুর নড়াচড়ার জন্য দায়ী, সেটাই আমাদের থার্মাল এনার্জি। অর্থাৎ আমাদের বডির যে সুপ্ত তাপমাত্রা বা আমাদের যে কোনো একটা পানি, ওটাকে আপনি যদি হিট দেন, মানে তাপ দেন নাই, কিছু দেন নাই, তাহলে ওটা হচ্ছে নর্মাল একটা টেম্পারেচার থাকে না, যে 40 ডিগ্রি সেলসিয়াস। বা আমাদের বডি কি থাকে? 94 ডিগ্রি ফারেনহাইট বা 96 ডিগ্রি ফারেনহাইটে সাধারণত থাকে। এইটা থাকে কেন? থাকার তো একটা কারণ থাকবে। এই যে আমাদের বডির মধ্যে একটা থার্মাল এনার্জি আছে, যেটা হচ্ছে আমাদের বডি প্রত্যেকটা অণুপরমাণু নড়াচড়া করে, যেটার কারণে সৃষ্টি হয়। এই জিনিসটাকে আমাদের থার্মাল এনার্জি বলতেছে। তাহলে আমি আশা করি হিট, থার্মাল এনার্জি আর ইন্টারনাল এনার্জি, এইগুলোর মধ্যে পার্থক্য আপনারা ক্লিয়ার। এরপরে তাহলে এবার আমরা হচ্ছে এইটা যখন ক্লিয়ার করে ফেলছি, আচ্ছা এইবার আমরা যে জিনিসটা বলবো যে হচ্ছে হিট এনার্জিকে আমরা আরেকটাভাবে, আচ্ছা এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, তাহলে এখানেও আরও দু একটা জিনিসপত্র দেওয়া আছে, যে ইন্টারনাল এনার্জি আর হিট এনার্জির মধ্যে কী ডিফারেন্স, তারপর মানে রিলেশন বা সম্পর্ক কী, তারপরে থার্মাল এনার্জি, ইন্টারনাল এনার্জির মধ্যে সম্পর্ক কী, আর এখানে একটা সামারি দেওয়া আছে। আপনারা যদি কেউ চান তাহলে এটাকে পজ করে দেখে নিতে পারেন, এখানে যে আমাদের ডিফারেন্স দেওয়া ছিল। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিসে চলে যাব, সেটা হচ্ছে আমরা আমরা তো দেখছিলাম যে তাপ হচ্ছে শক্তির সেই মানে ফর্ম, বা তাপ হচ্ছে শক্তির সেই রূপ, যেই শক্তির রূপের মাধ্যমে শক্তি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় বা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় প্রবাহিত হয়, ঠিক আছে? আর ইন্টারনাল এনার্জিটা কি, মানে ইন্টারনাল এনার্জিটা কি বা থার্মাল এনার্জিটা কি? এইটা হচ্ছে আপনার, আচ্ছা এইটার একটা না খুব সুন্দর উদাহরণও স্যার বলছিল। সেটা হচ্ছে মনে করেন এরকম একটা বক্স আছে, ঠিক আছে? তো এই বক্সটার মধ্যে মনে করেন এখানে একটা ফ্যান আছে, ঠিক আছে? এই ফ্যানটা কোনো এক কারণে আমরা ধরে নিলাম যে এই ফ্যানটা ঘুরতেছে, ঠিক আছে? তো এই ফ্যানটা ঘোরার কারণে এখানে একটা পুলি ছিল, এই পুলি দিয়ে আমরা হচ্ছে এরকম একটা বক্সকে উপরের দিকে উঠাচ্ছি। তাহলে দেখেন এইখানে এই যে এই জিনিসটা ঘোরার জন্য আমার কি কাজ সম্পন্ন হচ্ছে না? এই জিনিসটা ঘোরার জন্য কাজ সম্পন্ন হচ্ছে না? হচ্ছে। কিন্তু এখন যদি কোনো কারণে আপনি যেই যে সুতাটা দিয়ে এই জিনিসটা কানেক্টেড আছে, এই সুতাটাকে মুছে দেন, তাহলে কি হবে? তাহলে কি এটা কোনো কাজ করবে? এটা কিন্তু কাজ করবে না। এই যে শক্তিটা, এই তাপ শক্তিটা কিন্তু তখন
পরিণত হইতে পারবে না, যে এটা মানে সরি তাপ শক্তি না, এখানে যে শক্তিটা আছে এই শক্তিটা কিন্তু পরিণত হইতে পারবে না, ঠিক আছে। সো এই জিনিসটা মানে যেইটা এমন মানে এমন ইন্টারনাল এনার্জি বা থার্মাল এনার্জি হচ্ছে এমন একটা শক্তি যেটাকে আপনি কাজে পরিণত করতে পারবেন, বাট কাজে পরিণত হচ্ছে না, ঠিক আছে। হিট এনার্জি কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন আমরা একটা শক্তিকে প্রবাহ করব তখন আমরা এটাকে হিট এনার্জি রূপে প্রবাহ করি। এখন এনার্জি ট্রান্সফারের মধ্যে আমরা একটু যদি খেয়াল করি তাহলে এনার্জি ট্রান্সফার করার সময় বা এনার্জি প্রবাহ করার সময়, শক্তি প্রবাহের সময় আমরা কাজ আকারে দুইভাবে প্রবাহ করতে পারি। একটা হচ্ছে শক্তি মানে আপনার তাপ আকারে, ঠিক আছে, আর একটা হচ্ছে কাজ আকারে, ঠিক আছে, বা ওয়ার্ক। তো এই কাজ আকারে যখন আপনি তাপকে প্রবাহ করতেছেন খুব সহজেই কিন্তু আপনি মনে করেন আপনার হাত ঘষা দিলে এটা কিন্তু আমাদের কাজ হচ্ছে না এক ধরনের, এই যখন হাত ঘষা দিচ্ছেন আমাদের কি তাপ শক্তি পরিণত হচ্ছে না, অর্থাৎ খুব সহজেই কিন্তু কাজকে তাপ শক্তিতে রূপান্তরিত করা যায়, কিন্তু তাপকে কিন্তু খুব সহজে কাজে রূপান্তরিত করা যায় না। তাপ কাজে রূপান্তরিত করার জন্য আপনার আগে কাকে তাপ দিতে হবে, মনে করেন আপনি একটা এইখানে একটা পানি আছে, পানিকে আপনি তাপ দিচ্ছেন, পানিকে তাপ দিলে পানি এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বের হয়ে তারপরে আপনার এখানে একটা ফ্যান দেওয়া লাগতেছে, এখানে একটা জেনারেটর দেওয়া লাগতেছে, সেই তাহলে আপনার তাপ কি হলো, তাপ প্রথমে হচ্ছে এই পানিটাকে বাষ্পে পরিণত করলে এই বাষ্প উপরে যাওয়ার কারণে এখানে আমি এটা একটু হলুদ কালি দিয়ে দেখাই, আচ্ছা এটাকে আমি একটু পরিষ্কার করে ঠিক করে লিখি, হ্যাঁ এটাকে এবার আমি একটা হলুদ কালি দিয়ে সাদা কালি দিয়ে দেখাই। আচ্ছা মনে করেন এখানে একটা পাত্র আছে, পাত্রতে আপনি নিচে হচ্ছে তাপ দিচ্ছেন, তাপ দেওয়ার কারণে এই যে পাত্রের মধ্যে যে পানি ছিল এই পানিটা আস্তে আস্তে উপরে বাতাস হওয়া শুরু করছে। তো বাতাস হলে এখানে মনে করেন আপনি একটা ফ্যান দিলেন, এই ফ্যানটা ঘুরতেছে, ঘোরার কারণে আমার এইখানে একটা জেনারেটর আছে, এই জেনারেটরটা মানে এখানে একটা জেনারেটর আছে, যে জেনারেটরে আমার বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে, এই বিদ্যুৎ শক্তিকে আপনি পরে একটা মোটরে দিলেন, এই মোটরটা এবার কাজ শক্তিতে রূপান্তরিত করবে। তাহলে দেখেন আমার প্রথমে তাপ শক্তি দিয়ে আমার তাপ শক্তি থেকে আমার প্রথমে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে তারপরে কাজ শক্তি, ঠিক আছে, সরি তাপ শক্তি থেকে প্রথমে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে তারপরে সরি তাপ শক্তি থেকে প্রথমে আমার তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, তারপর ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমি কিন্তু ওয়ার্ক পাচ্ছি, অর্থাৎ আমার কাজকে যত সহজে তাপে বানানো সম্ভব তাপকে যত সহজে কাজে পরিণত করা সম্ভব না, এই জন্যে কাজকে বলা হয় হায়ার গ্রেড এনার্জি বা উচ্চমানের একটা শক্তি, ঠিক আছে, হায়ার গ্রেড, আর তাপকে বলা হয় লোয়ার গ্রেড এনার্জি। আচ্ছা গেল, এরপরে আমরা যেই জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে হিট ফ্লাক্স। হিট ফ্লাক্স জিনিসটা কি, হিট ফ্লাক্স বা যে কোনো ধরনের ফ্লাক্স জিনিসটা কি, ঠিক আছে। ধরে হিট ফ্লাক্সকে আমরা যখন যে কোনো ধরনের ফ্লাক্স হচ্ছে মনে করেন একটা এই মনে করেন একটা ক্ষেত্রফল, ঠিক আছে, এই ক্ষেত্রফলের তো একক আছে, মনে করেন এইটা হচ্ছে এর একক, এই একক ক্ষেত্রফলের মাধ্যমে কি পরিমাণ একটা মনে করেন একক ক্ষেত্রফলের মাধ্যমে কি পরিমাণ একটা যে ফেনোমেনা পাস করতেছে, ঠিক আছে। ফেনোমেনার বাংলা হতে পারে যে হচ্ছে ফেনোমেনার বাংলা হতে পারে আপনার কি পরিমাণ মনে করেন, আচ্ছা আমরা এটাকে এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে বুঝতে আরও সহজ হবে, ঠিক আছে। মনে করেন আমরা ইলেকট্রিক ফ্লাক্স পড়ছি না, বা তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স কি, তড়িৎ ফ্লাক্স হচ্ছে মনে করেন এইখানে একটা পজিটিভ চার্জ ছিল, এখানে একটা নেগেটিভ চার্জ ছিল আধান, এখানে একটা ধনাত্মক আধান, এখানে ঋণাত্মক আধান। তো আমরা জানি যে ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে আমাদের তড়িৎ যে মানে বলরেখা সেটা প্রবাহ করে। তো মনে করেন আমি এই যে এইখান দিয়ে তড়িৎ বলরেখা যাচ্ছে, ঠিক আছে, তো আমি এইখানে আমি একটা এরকম একটা ক্ষেত্রফল চিন্তা করলাম, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে মনে করেন তড়িৎ বলরেখাগুলো যাচ্ছে, এই ক্ষেত্রফলের একক ক্ষেত্রফল, ঠিক আছে, এই ক্ষেত্রফলটার একক ক্ষেত্রফল মনে করেন এইটাকে আমি যদি এখানে একটু বড় করে দেখাই তাহলে এই যে ছোটটুকু ক্ষেত্রফল হচ্ছে মনে করেন এতটুকু হচ্ছে এই ক্ষেত্রফলটার একক ক্ষেত্রফল, ঠিক আছে। এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের একক ক্ষেত্রফল হচ্ছে এইটার মধ্যে দিয়ে মনে করেন এই তিনটা আমার তড়িৎ বলরেখা যাচ্ছে, তাহলে আমার তড়িৎ ফ্লাক্স হবে এই তিনটা, ঠিক আছে। এই একক ক্ষেত্রফলে যেই কতটুকু মানে যতটুকু আপনার একটা শক্তি বা একটা বস্তু মানে বা একটা বস্তু তো না একটা মানে ফেনোমেনা পাস করে বা ছেদ করে যায়, সেইটাকে আমরা বলতেছি ফ্লাস্ক। এখন তাহলে তাপ ফ্লাক্স বা হিট ফ্লাক্সটা কি, ঠিক আছে। হিট ফ্লাক্স হচ্ছে, আমি যদি আরেকটা পেজ নেই, আচ্ছা সাদা পেজই নেই, হ্যাঁ, তো হিট ফ্লাস্ক আমরা সাদা পেজ নিয়ে আমাদের এখানে কালো কালি নিতে হবে। আচ্ছা তো হিট ফ্লাস্ক HEAT হিট ফ্লাক্স জিনিসটা কি, হিট ফ্লাক্স হচ্ছে পার ইউনিট এরিয়া দ্য রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া ইন দ্য ডাইরেকশন অফ হিট ট্রান্সফার, ঠিক আছে, দ্য
rate RATE of heat transfer per unit area at in the direction, excuse me, in the direction 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 of heat transfer। অর্থাৎ তাপমাত্রা প্রবাহের হার, ঠিক আছে, দ্য রেট মানে দ্য রেট কি হার, তাহলে দ্য রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া, অর্থাৎ প্রত্যেক একক ক্ষেত্রফলে যেই পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে ওই তাপ প্রবাহের দিকে সেটাকে আমরা বলতেছি হিট ফ্লাক্স। মনে করেন আমি যদি এটার একটা এক্সাম্পল দেই তাহলে মনে করেন আমি একটু নীল দিই আগে, হ্যাঁ, মনে করেন এই একটা প্লেট, ঠিক আছে, এই প্লেটের মধ্যে এইখানে একটা মনে করেন বস্তু করে আছে, এই পাইপের মধ্যে আমি এইখানে গ্যাসের লাইট ধরছি, ঠিক আছে, তো এইখান দিয়ে হচ্ছে আমার তাপ যাচ্ছে, তো তাপ গেলে তাপ হচ্ছে এই যে একক ক্ষেত্রফল, ধর এখানে একক ক্ষেত্রফলে যেই পরিমাণ তাপ, ঠিক আছে, যেই হারে তাপ যাচ্ছে, ঠিক আছে, মনে করেন একক ক্ষেত্রফলে আপনার জুল যাচ্ছে, ঠিক আছে, তাহলে এই জুল মনে করেন একক ক্ষেত্রফলে 10 জুল করে আস্তে আস্তে করে যাচ্ছে, তাহলে 10 জুল পার মিটার স্কোয়ার, ঠিক আছে, এইটা হচ্ছে আমার তাপ ইয়ের একক হিসাবে কাজ করে, ঠিক আছে। তাহলে আমার একক ক্ষেত্রফলে যেই পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে, মানে যেই হারে তাপ প্রবাহিত হচ্ছে যে ওই তাপ প্রবাহের দিকে, সেইটাকে আমরা বলতেছি হিট ফ্লাক্স, বা দ্য রেট অফ হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া ইন দি ডাইরেকশন অফ হিট ট্রান্সফার ইজ কল্ড হিট ফ্লাক্স। আচ্ছা, তাহলে আমরা হিট ফ্লাক্স পড়লাম। এখন হিট ফ্লাক্স পড়ার কারণটা কি? হিট ফ্লাক্স পড়ার কারণ হচ্ছে আমরা হিট ট্রান্সফার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। মাধ্যম দেখছি কিন্তু আমরা তিনটা, ঠিক আছে, আমরা হিট ট্রান্সফার দেখছি তিনটা মাধ্যমে হয়, বাট এবার দেখবো আমরা ধরন, ঠিক আছে। হিট ট্রান্সফার তিনটা ধরন, মানে দুই ধরনের হয়ে থাকে। হিট ট্রান্সফার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুব, ঠিক আছে, মানে অপরিবর্তিত হিট ফ্লাক্স, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট হিট ফ্লাক্স, আর একটা হচ্ছে আপনার তাপমাত্রা, মানে তাপ ও তাপমাত্রা বাড়বে, অর্থাৎ আরেকটা কিন্তু ধ্রুব না। এখন কনস্ট্যান্ট হিট ফ্লাস্ক আমরা কখন দেখতে পারি? কনস্ট্যান্ট হিট ফ্লাস্ক আমরা দেখতে পারি যখন মনে করেন আমার হচ্ছে এই একটা রড ছিল, ঠিক আছে, ধরে নেন এই রডের এই সাইডে ঠান্ডা, এই যে এই এ প্রান্তে ঠান্ডা, আমি বি প্রান্ত থেকে তাপ দিচ্ছি, ঠিক আছে, বি প্রান্ত থেকে যখন আমি তাপ দিচ্ছি তখন এখানে কিন্তু তাপমাত্রার একটা পার্থক্য আছে না, তো এই কারণে কিন্তু আপনার তাপ যাইতে থাকবে। এবার মনে করেন আস্তে আস্তে এই T2 কি কমা শুরু, মানে T2 বাড়া শুরু করলো, কারণ আমরা জানি যে উচ্চ তাপমাত্রা, ধরে নাম T1 বড় T2 থেকে, আর বি সাইডে তাপ, মানে বিতে যেহেতু আমরা তাপ দিচ্ছি তাহলে T1 তো বড় হবেই, তাহলে T2তে আমরা একটা তাপমাত্রা ছিল, T1 এ আমি তাপ দিচ্ছি, প্রথমে গরম হলো, গরম হওয়ার পরে আস্তে আস্তে এইদিকে তাপ যাওয়া শুরু করলো, ঠিক আছে। আমি এবার এটাকে একটু লাল দিয়ে দেখাই, তাহলে এইদিকে মনে করেন তাপ যাওয়া শুরু করলো। তাপ যখন যাওয়া শুরু করলো প্রথমে কিন্তু আমার এইটার আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে, এটা প্রথমে T2 ছিল, তারপরে এটা হচ্ছে মনে করেন T3 হলো, মানে একটু বাড়লো, তারপরে T4 হলো, এরকম করে আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা টাইমে এটা T1 এর সমান হয়ে যাবে, অর্থাৎ এইখানে যে তাপমাত্রা হবে এইখানেও একই তাপমাত্রা হবে। তখন এই সাইডে যে তাপমাত্রা আসার যে হার, ঠিক আছে, এই দিকে তাপমাত্রা মানে তাপমাত্রা তো না, তাপ, এদিকে টেম্পারেচার আসার যে রেট, ওইটা বা রেট অফ হিট, মানে আবার টেম্পারেচার বলছি, সরি, এই সাইডে যে হিট আসার যে রেট, মানে হিট ট্রান্সফারের যে রেট বা তাপ পরিবহনের যে হার, সেটা ধ্রুব থাকবে, ঠিক আছে। তাহলে হিট ট্রান্সফার কি ওখানে থাকবে? কনস্ট্যান্ট থাকবে। সো আমরা এখানে হিট ফ্লাক্সটা কনস্ট্যান্ট পাবো, ঠিক আছে। এইবার এই জিনিসটা হচ্ছে আমরা বুঝে গেলাম। আর হচ্ছে তাপমাত্রা বা তাপমাত্রা বাড়বে কখন? যখন আমার একটা পার্থক্য থাকবে, ঠিক আছে, পার্থক্যটা যখন থাকবে তখন আমাদের একটা কি হবে, এই তাপও বাড়বে, তাপমাত্রাও বাড়বে, যখন আমার মনে করেন দুটো বস্তুর মধ্যে তাপমাত্রা থাকতেছে, মানে এই দুই সাইডে টেম্পারেচার সমান হওয়ার আগে বা এই দুই সাইডে তাপমাত্রা সমান হওয়ার আগে কিন্তু এই মাধ্যমে হচ্ছিল, ঠিক আছে। এরপরে যখনই সমান হয়ে গেছে তখন আমরা কনস্ট্যান্ট হিট ফ্লাস্ক বা ধ্রুব হিট ফ্লাস্ক পাইছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেই জিনিসটা দেখব সেইটা হচ্ছে আমরা ওই যে গ্র্যাডিয়েন্ট দেখছিলাম, টেম্পারেচার গ্র্যাডিয়েন্ট দেখছিলাম না, তো এরপরে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে হিট ট্রান্সফারের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। হিট ট্রান্সফারের কি দেখব? অ্যাপ্লিকেশন, মানে এই জিনিসটা আমরা সাধারণত কোথায় ব্যবহার করে থাকি, বা এই জিনিসটা যে আমরা পড়াশোনা করতেছি এর ব্যবহার কিসে। আমাদের এটা কিন্তু তিনটা ব্যবহার আছে। প্রথম ব্যবহার হচ্ছে আমরা কমফোর্টেবল ক্লথিং তৈরি করতে,
TABLE। আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে কমফোর্টেবল ক্লোদিং বলতে শীতকালের বস্ত্র, ঠিক আছে, শীতকালীন বস্ত্র, এইটা তৈরি করার সময় আমাদের এই হিট ট্রান্সফার এগুলো পড়াশোনা করা লাগবে। প্রোটেক্টিভ গিয়ার, ঠিক আছে, প্রোটেক্টিভ গিয়ার কি, আমার সুরক্ষণ যে বস্ত্র যেগুলো হচ্ছে আপনার ফায়ার ফাইটাররা পরে, ঠিক আছে, বা দমকল কর্মীরা পরে সেইটা। আর ফাইনালি মেশিনারিজ, আমাদের টেক্সটাইল মেশিনারি ব্যবহার যেহেতু আমরা করব, তো আমাদের অবশ্যই ওটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা লাগবে, বিভিন্ন কাজে লাগবে। সো এটাকে আমরা বলতেছি হিট ট্রান্সফার। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হিট ট্রান্সফার দুই ধরনের সাধারণত হয়ে থাকে। একটা হচ্ছে আপনার স্টেডি হিট ট্রান্সফার, আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার। এইটা দিয়েই আমরা হচ্ছে আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে। এইটা পড়ার পরে আমরা একটু ওই যে পরিবহন পরিচালন আর হচ্ছে আপনার পরিবহন পরিচালন আর রেডিয়েশন অর্থাৎ বিকিরণ, এইটা নিয়ে একটু আলোচনা করব, করলে আমাদের আজকের যতটুকু স্যার পড়িয়েছিলেন অতটুকু শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এইটা আমরা প্রথমে বলছি, একটাকে বলছি স্টেডি STEADY, আরেকটাকে বলতেছি আমরা হচ্ছে ট্রানজিয়েন্ট TRASIENT, ট্রানজিয়েন্ট অথবা নন স্টেডি, STEADY। আচ্ছা, এখন স্টেডি কি? স্টেডি হচ্ছে যখন তাপমাত্রা আপনার ওয়েন হিট মানে টেম্পারেচার, ঠিক আছে, ওয়েন টেম্পারেচার বা তাপমাত্রা, ওয়েন টেম্পারেচার ইজ ফাংশন, FUNCTION, ফাংশন। ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে আপনার মনে করেন যখন আপনি হচ্ছে মনে করেন ফাংশন অফ এক্স মানে কি, ওইটায় যদি আপনি এক্স এর মান দেন তাহলে একমাত্র মানে ওইটা এক্স এর মানের উপর নির্ভরশীল করে, ঠিক আছে, ওই জিনিসটা ওইটা এমন একটা সমীকরণ যেটা এক্স এর মানের উপর নির্ভর করে। তাহলে এখানে ওয়েন টেম্পারেচার ইজ আ ফাংশন অফ পজিশন, ঠিক আছে, POSITION, পজিশন মানে অবস্থা, ঠিক আছে, পজিশন। তাহলে পজিশন আমরা কি জানি? আমরা জানি এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এটাই তো আমাদের পজিশন বা অবস্থা বোঝায়, তাই না? তো যখন তাপমাত্রা আপনার পজিশনের একটা ফাংশন হয়, অর্থাৎ তাপমাত্রা যখন একমাত্র বস্তুর অবস্থানের উপর বা অবস্থানের উপর নির্ভর করে, তখন কিন্তু সময়ের উপর নির্ভর করে না, বাট নট অন টাইম। এইটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি স্টেডি, STEADY, হিট ট্রান্সফার, ঠিক আছে, হিট ট্রান্সফার। তাহলে যখন আমার তাপমাত্রা আমার হচ্ছে অবস্থার উপর নির্ভর করে কিন্তু সময়ের উপর নির্ভর করে না, আমরা ওটাকে বলতেছি স্টেডি হিট ট্রান্সফার। তাহলে স্টেডি যে হিট ট্রান্সফার, এই স্টেডি হিট ট্রান্সফারটাই কি হয়, আমার যেই পরিমাণ তাপ আসতেছে আর যেই পরিমাণ তাপ বের হয়ে যাচ্ছে, এটা সাধারণত মানে এই জিনিসটা মানে আপনার সময়ের উপর নির্ভর করে না। একটা বস্তুর মানে বস্তুর তাপমাত্রা কীরকম হবে ওইটা ওর অবস্থানের উপর নির্ভর করে, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের স্টেডি হিট ট্রান্সফার। স্টেডি হিট ট্রান্সফার যদি আমরা এক্সাম্পল দিই, মনে করেন আপনি একটা রড নিলেন, রডের এক সাইড ঠান্ডা আর এক সাইড হচ্ছে আপনি গরম রাখছেন, তো তাপ দিতে দিতে কি হবে, এক সাইড থেকে আরেক সাইডে মনে করেন প্রথমে তাপ পরিবহন হচ্ছে, তাই না? তো তাপ পরিবহন মানে প্রবাহর সময় যেটা হবে সেটা হচ্ছে মানে প্রথম সেকেন্ডে দেখা গেল কিন্তু আপনার ওই যেই সাইডটা ঠান্ডা ওটা কিন্তু ঠান্ডাই আছে, পরের সেকেন্ডেও ঠান্ডা আছে, পরের সেকেন্ডেও ঠান্ডা আছে, একটা সময় পর্যায়ে ওটা গরম হচ্ছে। তাহলে দেখেন, প্রথমে যখন আমার একটা সাইড ঠান্ডা ছিল আর একটা সাইড গরম ছিল, তাহলে তাপ প্রবাহটা কিন্তু ওই অবস্থার উপরে নির্ভর করছে। এর আপনি যদি মাঝখানে কোনো একটা জায়গায় আঙ্গুল দিতেন তাহলে কিন্তু গরম পাইতেন। আর সময়েরও উপর নির্ভর করছে, যে আপনি যখন একবারে প্রথমে তাপ দিচ্ছিলেন তখন যদি আপনি মাঝখানে আঙ্গুল দিতেন তাহলে কিন্তু যেহেতু তাপ ওখানে পৌঁছায় পারে না এই সময়, তাহলে ওই সময় কিন্তু আপনি ওই জায়গাটা গরম পাইতেন না। সো আপনার অবস্থার সময় এই দুইটার উপরই কিন্তু নির্ভর করতেছে। এই জিনিসটাকে আমরা বলতেছি ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার, ঠিক আছে, যেটা সময় এবং অবস্থা দুইটার উপরই নির্ভর করবে। কিন্তু যখন আমার দুই সাইডেরই তাপমাত্রা সমান হয়ে যাবে, মানে দুই সাইডেই মনে করেন গরম হয়ে যাবে, তখন কিন্তু আপনার তাপমাত্রা আর সময়ের উপর নির্ভর করবে না। তখন দুই সাইডেই যখন সমানুপাতিকভাবে গরম হয়ে যাবে বা সাম্যাবস্থা চলে আসবে, তখন কি হবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে ওই অবস্থানের উপর। ওই অবস্থানের তাপমাত্রা তখন
আপনার মানে তাপমাত্রা তখন একমাত্র অবস্থানের উপর নির্ভর করবে। তাহলে যেই তাপ পরিবহনে তাপমাত্রা একমাত্র অবস্থানের উপর নির্ভর করে সেটাকে আমরা বলতেছি স্টেডি হিট ট্রান্সফার, অর্থাৎ when T is a function of position but not of time then it is called steady heat transfer, আর when T is a function of both position and time অর্থাৎ সময় এবং অবস্থান দুটারই একটা ফাংশন, তখন আমরা ওটাকে বলতেছি ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার। আচ্ছা, তাহলে আমার এই জিনিসটা আরেকটা এক্সাম্পল হচ্ছে, মনে করেন আপনি দেয়ালে, এই আমাদের যে কোনো একটা বিল্ডিংয়ের দেয়ালে সকালবেলা যেই পরিমাণ তাপমাত্রা থাকবে আর দুপুরবেলা যেই পরিমাণ তাপমাত্রা থাকবে এটা কিন্তু এক না, কারণ সকালবেলা সূর্যের আলোটা উপর থেকে লম্বলম্বিভাবে পড়তেছে, সরাসরি ঠিক মতো ভাবে, সরি, সকালবেলা বাঁকাবাকিভাবে পড়তেছে, অনেক দূরত্ব পরিমাপ করে আসে, এই জন্য তাপমাত্রাটা কম থাকে। বাট দুপুরবেলা একেবারে কম, খুব কম মানে একেবারে লম্বলম্বিভাবে পড়ে বলে খুবই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পায়। এই জন্য এই যে সকাল আর দুপুরের যে তাপমাত্রাটা আলাদা, এটা কি আপনার অবস্থান আর সময় দুইটার উপরই নির্ভর করবে না? তো আপনি যেইখানে সূর্যের আলো একেবারে ডাইরেক্ট পড়ে আর যেইখানে সূর্যের আলো মনে করেন ডাইরেক্ট পড়ে না, এই দুইটার মধ্যেও তাপমাত্রার পার্থক্য থাকবে, আবার সকাল আর বিকালের তাপমাত্রারও পার্থক্য থাকবে। সো এই জিনিসটাকে আমরা ট্রানজিয়েন্ট বলতে পারি। এখন আর একটা সিস্টেম আছে, এই জিনিসটা আর একটা ভাবে আপনার মানে হিট ট্রান্সফার আরেকটা ইয়েতে হয়ে থাকে, সেটা হচ্ছে লাম্পড সিস্টেম। কি সিস্টেম? লাম্পড, LUMPED, লাম্পড সিস্টেম। আচ্ছা সরি, এক্সকিউজ মি, হ্যাঁ, লাম্প সিস্টেমটা কি? লাম্প সিস্টেম হচ্ছে, মনে করেন খুবই ছোট্ট একটা কপার বল, যে আমরা মার্বেল দেখছি না, মনে করেন মার্বেলের মতো একটা কপার বল, ঠিক আছে? কপার মানে হচ্ছে মনে হয় তুত, হ্যাঁ কপার হচ্ছে তুত। তো এইটার একটা তুতের বল, ঠিক আছে? তো এইখানে মনে করেন আপনি যখন তাপ দিবেন, ঠিক আছে, তো এত ছোট যে জিনিসটা, যে এইটায় হচ্ছে আপনার মানে তাপমাত্রা, আর এটা মনে করেন খুব প্রবাহী, ঠিক আছে, খুবই প্রবাহী, ঠিক আছে? তো এই জিনিসটা আপনার হচ্ছে একমাত্র সময়ের উপর নির্ভর করে, ঠিক আছে, আপনার অবস্থানের উপর, সব জায়গায় যেহেতু অবস্থানের উপর নির্ভর করে না, তাহলে এমন একটা জিনিস যেটা তাপমাত্রা সময়ের উপর একমাত্র নির্ভর করে, বা ফাংশন অফ টাইম, ঠিক আছে, একমাত্র টাইম ফাংশন, পজিশন ফাংশন না, পজিশন ফাংশন না, একমাত্র টাইম ফাংশন, সেটাকে আমরা বলতেছি লাম্পড, ঠিক আছে? এইখানে গিয়ে আমাদের মোটামুটি পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। এরপরের দিন স্যার হচ্ছে মানে ফোর্সড কনভেকশন আর থার্মাল রেডিয়েশন মানে লাস্টে একটু কিছু আলোচনা করেছিলেন, এরপরে আর এই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়নি। আচ্ছা, এখন আমরা ওই যে পরিবহন পরিচলন আর আমরা হচ্ছে বিকিরণ, এই জিনিসটা নিয়ে একটু দেখব। আচ্ছা, আমরা যদি পরিবহন পরিচলন আর বিকিরণে চলে যাই, তাহলে আমরা জানি যে তাপ প্রবাহের তিনটা ধরন রয়েছে, মানে সিস্টেম রয়েছে। একটা হচ্ছে পরিবহন, আরেকটা হচ্ছে পরিচলন, আর একটা হচ্ছে বিকিরণ। আচ্ছা, আমরা যদি একটু খুঁজি পরিবহন পরিচলন আর বিকিরণ কি এখানে আছে, থাকার কথা। আচ্ছা, এই যে আমরা ফ্লাস্ক বলছিলাম, আপনারা যারা চান আপনারা এখান থেকে ছবিটা তুলে নিতে পারেন। এখানে ফ্লাস্কটাকে ইংরেজিতে বলে দেওয়া আছে যে ফ্লাস্ক ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান ইফেক্ট, অর্থাৎ এক ধরনের প্রভাব, ঠিক আছে? হ্যাঁ, মনে পড়ছে, ফ্লাস্ক ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান ইফেক্ট, এক ধরনের প্রভাব, যেটা এক ধরনের একক ক্ষেত্রফল থেকে যেই পরিমাণ প্রভাব আমার হচ্ছে পাস করে, বা যেই পরিমাণ প্রভাব আমাকে ছেদ করে, সেটাকে আমরা ফ্লাস্ক বলতেছি। তাহলে তাপও কিন্তু এক ধরনের প্রভাব, তাই না? তাপ কিন্তু আমাদের বডির উপর একটা প্রভাব না? তো এই তাপ প্রভাবটা আমার একক আয়তন ক্ষেত্রফলে যেই পরিমাণ প্রবাহিত হচ্ছে, সেই জিনিসটাকে আমরা হিট ফ্লাক্স বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন একটু আলোচনা করে আমরা আজকে শেষ দিয়ে দিব। তাহলে প্রথমে আমি বলতেছি কন্ডাকশন। কন্ডাকশন কাকে বলতেছে? কন্ডাকশন বলতেছে যে আপনার কঠিন পদার্থের মধ্যে একটা অণুর সাথে আরেকটা অণু যখন, মনে করেন আমি এখানে তাপ দেওয়া শুরু করলাম, হিট দিলাম, তো এই অণুটা কি উপরে উঠানামা শক্তি শোষণ করে উপরে উঠানামা শুরু করবে, কম্পন হওয়া শুরু করবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভাইব্রেশন হওয়া শুরু করবে। ভাইব্রেশন হয়েও কি করবে, ওর পাশের অণুটাকেও তাপ আস্তে আস্তে ভাইব্রেট করবে, আর ও পাশের অণুটাকে তাপটা প্রবাহ করবে, ঠিক আছে? এরপরে এর পাশের অণু পাবে, এরপরে এর পাশের অণু পাবে, এরপরে এর পাশের অণু পাবে, এর পাশের অণু পাবে, এর পাশের অণু পাবে, এর পাশের অণু পাবে। এটা সাধারণত ধাতব বস্তুতে হয়ে থাকে কন্ডাকশন, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলতেছি পরিবহন। এরপরে তাহলে পরিচলন কি বা কনভেকশন কি? কনভেকশন হচ্ছে সাধারণত ফ্লুইডে হয়ে থাকে। কিসে হয়?
ফ্লুইড কি? ফ্লুইড হচ্ছে গ্যাস আর তরল বা লিকুইড, LIQUID, ঠিক আছে? তো গ্যাস বা তরল বস্তুতে হয়ে থাকে কি হয় আমরা সবাই জানি যে আপনি যখন তাপ দেন তখন মনে করেন আগে তো নিচের, মনে করেন এটা পানি, ঠিক আছে, আপনি পানিকে তাপ দিচ্ছেন, আগে নিচের পানি তাপ পাবে না? নিচের পানি তাপ পেলে কি হবে? আমরা জানি যে তাপ পেলে এদের আন্তঃআণবিক যে দূরত্বটা বেড়ে যায়, তো আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেলে কি হবে? যে ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কেটে দিলে দেখা গেল উপরে যে পানিটা আছে এখানে ফাঁকা জায়গা পাবে, নিচে চলে আসবে, আর নিচের গুলার যেহেতু ঘনত্ব কমে যাবে এরা হালকা হয়ে যাবে, এরা উপরে চলে আসবে। তো এইবার উপরের পানি আবার নিচে চলে আসলো আর নিচের পানি উপরে চলে গেলো, এবার আবার এই নিচের পানিটা তাপ পাবে, নিচের পানিটা তাপ পেয়ে আবার মনে করেন এর হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব বাড়বে, এর হচ্ছে আপনার ঘনত্ব কমবে, এবার উপরে যাবে আর উপরে পানিটা নিচে আসবে। তো এই যে একটা ঘূর্ণিপাকের মতো মানে ঘূর্ণায়ন হচ্ছে, মানে উপরেরটা নিচে যাচ্ছে নিচেরটা উপরে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলতেছি কনভেকশন। এটা সাধারণত গ্যাস বা লিকুইডে হয়ে থাকে। আর আরেকটা আছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। এই জিনিসটা হয় আপনার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আপনার যখন তাপ হচ্ছে আপনার এই আমাদের ইয়ের মাধ্যমে আসে, তরঙ্গের মাধ্যমে আসে, ঠিক আছে? ওই জিনিসটাকে আমরা বলতেছি, মনে করেন এরকম একটা তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইটার মাধ্যমে, এটা তো এনার্জি আছে তাই না? তো এইটার মাধ্যমে যখন হিট আসে তখন আমরা ওইটাকে বলতেছি রেডিয়েশন বা বিকিরণ, ঠিক আছে? তাহলে এই রেডিয়েশন বা বিকিরণ কখন হয়? এই রেডিয়েশন বা বিকিরণ হচ্ছে ভ্যাকিউমে, ঠিক আছে? ভ্যাকিউম বা শূন্য স্থানে যখন একটা বস্তুর মানে শূন্য স্থানে তাপ প্রবাহিত হয় তখন ওটা হয় বিকিরণের মাধ্যমে। যখন এক ধাতু থেকে আপনার হচ্ছে গ্যাস বা লিকুইডে মানে ধাতু, মনে করেন আপনার একটা পাত্র ছিল, পাত্র প্রথমে কন্ডাকশন বা পরিবহনের মাধ্যমে তাপমাত্রা গ্রহণ করবে, এরপর যখন সব জায়গায় তাপমাত্রা এড়িয়ে যাবে এরপরও পরিচালনের মাধ্যমে গ্যাস বা লিকুইডকে দিবে। তো ধাতু থেকে যখন গ্যাস বা লিকুইডে তাপ প্রবাহিত হয় ওটাকে বলছি আমরা কনভেকশন। আর যখন আপনার হচ্ছে ধাতু থেকে ধাতু বা একই বস্তুর মধ্যে তাপ প্রবাহিত হচ্ছে, একই বস্তু পাশাপাশি থাকার কারণে ওদের নিজেদের শক্তি শোষণ করে নিজেদের কম্পনের মাধ্যমে যখন একটা থেকে আরেকটা অণুতে তাপ বা একটা থেকে আরেকটা পরমাণুতে তাপ প্রবাহ করতেছে ওইটাকে আমরা বলতেছি কি? কন্ডাকশন। আর এই ধাতু থেকে গ্যাস বা লিকুইডে কনভেকশন। আর শূন্য অবস্থায় যখন আমরা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ প্রবাহ করতেছি ওটাকে আমরা বলছি রেডিয়েশন। এই রেডিয়েশনটা আমরা দেখতে পারি যখন আমরা আগুন জ্বালালে আমাদের হাতে যে তাপ, আমরা আঙ্গুলের উপর হাত রাখলে ওই যে তাপমাত্রা ফিল করি ওইটা, অথবা সূর্যের আলো থেকে, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে তাপটা পরিবাহ হয়ে আসে, কোনো মাধ্যম আছে? নাই। এটা আসে কিভাবে? এই বিকিরণের মাধ্যমে। এই গেল আমার কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। আর আরেকটা জিনিস স্যার পড়িয়েছিলেন, সেটা হচ্ছে দুই ধরনের মানে কনভেকশন আছে, ঠিক আছে? অর্থাৎ পরিচলন দুই ধরনের, একটা হচ্ছে ন্যাচারাল, আমি একটু হলুদ দিয়ে লিখি, ন্যাচারাল বা যেটা হচ্ছে পরিবেশে পাওয়া যায় বা এটা যেটা স্বাভাবিক, আর একটা হচ্ছে ফোর্সড বা জোরপূর্বক। আমি এটা আগেই বলেছিলাম। তো ন্যাচারাল জিনিসটা কি? ন্যাচারাল হচ্ছে আপনি এখানে একটা পাত্র রাখছেন, পাত্রে এখানে আপনি তাপমাত্রা দিচ্ছেন, তাপমাত্রা দিলে পানি এখান থেকে নিচের পানি উপরে আছে, উপর পানি নিচে আছে, এটা সাধারণ বা ন্যাচারাল। ফোর্সড কি? ফোর্সড হচ্ছে যে স্যার বলছিলাম আমরা কুলিং সিস্টেমে ব্যবহার করে থাকি, আমাদের ফ্যানে বা আমাদের গাড়ির যে কুলিং সিস্টেম আছে ওইটায়, যে আপনি মনে করেন এখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আপনি এখানে তাপ দিচ্ছেন, তাপ দেওয়ার পরে এইখানে আপনি একটা ফ্যান বসায় দিয়েছেন, ফ্যান বসায় দেওয়ার কারণে আমার এইখান দিয়ে বাতাস যাচ্ছে, এই বাতাস যাওয়ার কারণে এই মনে করেন যে এই তাপটা বেরোচ্ছে, এই তাপটাই বাতাসটা শোষণ করে নিয়ে চলে যাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলছি ফোর্সড কনভেকশন। এখন ফোর্সড কনভেকশন হওয়ার একটা মানে শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে এই ফ্লুইডকে, এই যে ফ্লুইডটা বা এই যে গ্যাসটা বা লিকুইডটা, এই তরল বা গ্যাসকে আপনার মুভেবল হইতে হবে বা সরণশীল হইতে হবে। আর দ্বিতীয়ত এর একটা বেগ থাকা লাগবে বা ভেলোসিটি থাকা লাগবে, ঠিক আছে? এই মনে করেন এই গ্যাসটা যদি এখানে পড়ে থাকতো তাহলে কিন্তু এটা ফোর্সড কনভেকশন হইতো না। এই গ্যাসটা যেহেতু এইদিকে যাচ্ছে একটা বেগ নিয়ে, এটার একটা বেগ আছে, এই কারণে এটাকে আমরা ফোর্সড কনভেকশন বলতেছি। এই পর্যন্তই আজকে আমাদের মোটামুটি মেকানিক্সের জিনিসপত্র শেষ। এর থেকে বেশি আর স্যার কিছুই পড়াননি। এই দিয়ে আমরা হচ্ছে প্রতীক স্যারের মেকানিক্যালের 2টা ক্লাস শেষ করছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি স্টিল কারো কোনো ডাউট থাকে আমাকে যে কোনো টাইমে নক করতে পারেন। আশা করি দিস উইল হেল্প ইউ আউট। এতক্ষণ আমার সাথে ক্লাস মানে যদি থেকে থাকেন তাহলে সেটার জন্যে আপনাদের সবাইকে থ্যাংক ইউ। লাল কালি দিয়ে দেখি না।
THNকে থ্যাংক ইউ। যদি কোনো ভুল মানে আমি যদি এইটা সম্পূর্ণ স্যারের লেকচার বুঝে আমি যা বুঝছি ওইটাই এখানে বলা, স্টিল মনে করেন এখানে যদি আমার ভুল থাকতে পারে, সো দেখা গেলো আপনি আমার এই জিনিসটা ভুল মানে ভুল যদি এখানে কোনো ভুল থেকে অবশ্যই আপনি রেফারেন্স বুক চেক করবেন, স্যারের লেকচার নোট যেটা দিবে স্যার লেকচার PDF যেটা দিবে ওটা চেক করবেন, আপনি নিজের নোট চেক করবেন, নিজের নোট চেক করে ক্রস চেক করে তারপর এটা নেবেন। যদি এখানে কোনো ভুল থাকে আর সেই ভুলের জন্য যদি আপনি পরীক্ষায় ভুল করে থাকেন সেটার কোনো দোষ আমার না, আমি কোনোভাবেই এটার দোষ বা ভার নিব না। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।